নমস্কার। প্রতিদিনের নানান ক্লান্তি যখন আমাদের ক্লান্তিকর করে তোলে, তখন সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে আমাদের মনে হয় না যে মনটাকে একটু রিফ্রেশ করবার দরকার আছে? ঠিক ধরেছেন, রবিবারের দুপুর হলো সেই রকম একটা মুহূর্ত। আপনার সারা সপ্তাহের ক্লান্তি, জীবনের ওঠাপড়া সবগুলোকে কিছুক্ষণের জন্য ভ্যানিশ করে দেওয়ার জন্য গ্লোব টিভির আয়োজনে এই অনুষ্ঠান অন্তর্কথা, যা আপনার মনকে কিছুক্ষণের জন্য অন্তত সতেজ করে দেবে, যাতে পরের দিন থেকে আবার নতুন উদ্যোগে আপনি কাজ শুরু করতে পারেন। ঠিক ধরেছেন, অন্তর্কথার সময় রবিবার 1:10 আমি নন্দিনী হাজির আপনাদের সামনে। আর প্রতি রবিবারে ভিন্ন ভিন্ন শিল্পীরা আসেন আমাদের সঙ্গে এই স্টুডিওতে। আর তাদের যে কথা রোজ শোনেন সে কথা না, যে কথা শোনা হয় না সে কথা বলতেই তারা আসেন এই গ্লোব টিভির অন্তর্কথায়। ঠিক ধরেছেন, আজকেও আমাদের সাথে অতিথি আছে। সেই দুজন অতিথি যা আপনাদের অত্যন্ত পছন্দের আর শ্রদ্ধার শিল্পী। কাদের কথা বলছি বলুন তো? এই মুহূর্তে যাদের ছাড়া শ্রুতি নাটক হবে না, তারা হলেন শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর এবং শ্রীমতী আত্রেয়ী ঘোষ ঠাকুর। কণ্ঠ নাটকের একেবারে উল্লেখযোগ্য এই মুহূর্তের যে দম্পতি, যাদের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে কোনো প্রেক্ষাগৃহে, অর্থাৎ আমরা যে সমস্ত জায়গায় শ্রুতি নাটক শোনাতে যাই সেই সব জায়গায় নাট্যকার, সু অভিনেতা এবং সুপ্রশিক্ষক একজন দম্পতি, যারা দুজনেই একই সঙ্গে প্রশিক্ষণ দিয়ে থাকেন শতাধিক ছাত্রছাত্রীদের। তাদের নাম আরও একবার বলবো, এবং আমার অত্যন্ত ভালো লাগছে, বহু বছর আগেও এই গ্লোব টিভির একটি শোতে আমরা পেয়েছিলাম তাদের, আবারও আমরা তাদের পেয়েছি। মাননীয় শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, দাদা তোমায় অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। আর শ্রীমতী আত্রেয়ী ঘোষ ঠাকুর, যার কণ্ঠ আমরা প্রতিদিন শুনি আর শিখি, নতুন করে আবার তাদের দুজনার অভিনয়ের প্রেমে পড়ি, তাই তো? হ্যাঁ, আজকে তো অভিনয়ের প্রেমে পড়বো, কিন্তু তার আগেই একটু কথা হয়ে যাক, যে কথাগুলো কখনো শোনা হয় না, কারণ মঞ্চে তো খালি আমরা অভিনয়টাই শুনি। কি বলো? অবশ্যই। আগে সুভাষিস দার কাছে যে, আচ্ছা সুভাষিস দা, কলেজ জীবনে তো তুমি গল্প লিখতে, নানান ধরনের লেখা, আনন্দবাজার, বর্তমান, এই সব জায়গায় লিখতে। সেখান থেকে তুমি এই দিকে এলে কেন, মানে শ্রুতি নাটকের দিকে এলে কেন? আসলে 11-12 থেকে, উচ্চ মাধ্যমিকের সময় থেকে কিছুটা শ্রুতি নাটক নিয়ে চর্চা ছিল এবং দু একটা গ্রুপকে করিয়েছিলাম সেই সময়। তখন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখাগুলো আসছে, বেতার জগতে, হাসির বেশ, সেই সব নাটকগুলো দু একটা করানো। পরবর্তীকালে যখন বেশ কিছুটা বয়স হয়েছে এবং নিজের বিজনেস, নিজের লেখালেখি সব কিছু নিয়ে বেশ কিছুটা যেন ক্লান্ত, তখন মনে হলো যে যদি শ্রুতি নাটকটাকে আরেকবার একটু কিছু করা যেত। কিন্তু করতে এসে যেটা প্রথম অসুবিধাটা দেখলাম সেটা হলো যে নাটক নেই, বিশেষত স্বল্প সময়ের নাটক একদম নেই। সেখান থেকেই চেষ্টা করা নিজের পুরনো গল্পগুলোকে নাট্যরূপ দিয়ে যদি কিছু করা যায়। তুমি প্রথম কোন নাটকটা লিখেছিলে? প্রথম লিখেছিলাম অভয়ারণ্য, আমার এই একটা গল্প থেকে অভয়ারণ্য, যেটা এখন অবধিও কিন্তু এত বছর পরেও অনেকেই সমানভাবে জনপ্রিয়, সমানভাবে জনপ্রিয়। এই নাটকটাতে যে আদিবাসী মেয়ের চরিত্র ছিল, সেই চরিত্রটাতে আত্রেয়ী অসাধারণ। লেখার পরে কি প্রথম সেই চরিত্রে আত্রেয়ী করেছিল? প্রথমবার যখন হয় তখন আত্রেয়ী করেছিল প্রথমবার। আমার মনে হয় প্রথমবার, শেষবার, মাঝের বার, প্রতিবারই আত্রেয়ীর মতো করে কেউ ফুটিয়ে তুলতে পারবে না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত। আসলে নাটকগুলো যখন প্রকাশিত হয়ে যায় তখন তো সবারই করার ইচ্ছে থাকে এবং সবাই চেষ্টা করে নিজের মতন করে বেস্টটা দিয়ে করতে, কারণ এটা সবার খুব প্রিয় নাটক, যেহেতু সেটা সবাই চেষ্টা করতে পারে। এটা নয় যে একজনে আটকে থাকবে কোনো নাটক, সেটা তো অবশ্যই। বই যখন প্রকাশিত হয়ে যাচ্ছে তখন তো সবারই করবার মানে ইচ্ছে জাগে। বিশেষত আমরা শুভাশিস ঘোষ ঠাকুরকে যখন নাট্যকার হিসেবে দেখি, তখন অন্যান্য নাট্যকারদের আমি বলবো যে একই টাইপ, হয়তো কেউ লেখেন সামাজিক, কেউ হাসির, কেউ মজার, কিন্তু একমাত্র শুভাশিস ঘোষ ঠাকুরের প্রতিটি নাটক আলাদা আলাদা। কখনো সাসপেন্স, কখনো সামাজিক, কখনো একটু অন্য ধরনের। এই তারপরেই তো বোধহয় তৈরি হয় সংলাপ।
তাই তো? এই সংলাপ তৈরি হলে দুজনের কোনো সংলাপ থাকবে না, এটা তো হতেই পারে না। একটু সংলাপে শুনি, তোমাদের দুজনের সংলাপ শুনি, তারপরে আমরা আবার একটা ছোট্ট করে আমাদের এশা রিভুদা নিয়ে তো কিছু রয়েছে, সবাই মোটামুটি জানেন নাটক জগতে। মানে প্রেম যেটা, সেটা হচ্ছে এশা রিভুদার প্রেম, যে প্রেম শাশ্বত। শুভাশিস ঘোষ ঠাকুরের লেখাতেই যাই, যদি আমরা একে অপরকে হত্যা করতাম রিভুদা। পরস্ত্রীকে হত্যা, একটা রসায়ন গল্প খুঁজতো সবাই, তবে খুনোখুনি তো রোজ হয়, কাজেই মেনে নিত। আর আর সবাই যদি জেনে যায় একে অন্যকে আমরা পাগলের মতো ভালো। সভ্য মানুষ খুন মেনে নেয়, এসা ভালোবাসা নয়। ভালোবাসা কি তবে এই সমাজে খুনের চাইতেও বড় অপরাধ রিভুদা? জানি না, আমি যে তা আজও সত্যিই জানি না। বাহ, চমৎকার। এইভাবেই তৈরি হয় ছোট্ট ছোট্ট নাটক। কারণ আমরা প্রথম যখন শ্রুতি নাটক দেখি তখন সেটা যখন রেডিওতে হতো 25 মিনিট 1 ঘন্টা, তারপরে ওই খেলার মাঠে যেরকম ওয়ানডে গিয়ে তারপরে T20 এসে গেছে, সেরকম শ্রুতি নাটকের জগতেও লোকে বলছে না দাদা 5 মিনিট সময় দিচ্ছি, একটু নাটক করে দিন। তো সেইভাবে ভাবতে গেলেই সুভাষিসদার নাটক আমরা তখন পেলাম। 15-25 মিনিটেরও যেরকম নাটক ছিল সুভাষিসদার, 15 মিনিট 10 মিনিট এরকম অনেক এরকম 1-1.5 মিনিট তলে কয়েক কিছু সেকেন্ড, তাতেও সেই হয়তো কেউ কিছু বললো, তখনই ফট করে বলে দিলে এটা সুভাষিসদাই পারে। সুভাষিসদা, তোমার লেখা নাটকের সংখ্যা কত? আমার লেখা নাটকের সংখ্যা এখন মোটামুটি, মানে মুদ্রিত নাটকের সংখ্যা আমি বলছি 350-র মতন। আর এখনো মানে মুদ্রিত হয়নি, কিন্তু স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে সেরকম কতগুলো? সেটা আরো গোটা 50। তা সেই 50 সব নিয়ে 400-র মতন আছে। না, যে 50টা নাটক এই মুহূর্তে তোমার বই আকারে প্রকাশিত হয়নি, সেটা আমরা কবে বই আকারে পাবো? সেটার প্রথম প্রুফ চলে এসেছে, প্রুফ দেখার কাজ চলছে। আমার 3টে প্রুফ আসে, সেকেন্ড প্রুফ আসবে, এরপর থার্ড প্রুফ আসবে। আমার মনে হয় 1-1.5 মাসের মধ্যে পুরোটাই কমপ্লিট। তার মানে আমরা পয়লা বৈশাখে তোমাদের নাটকটা পেতে পারি, তাই তো? দর্শক বন্ধুরা, আমরা তাহলে বাংলা বছরের প্রথমেও আরেকবার সুভাষিসদা এবং আত্রেয়ীদিকে ডাকবো, তাদের সেই বইটা থেকে নাটক অভিনীত মানে আমরা শুনবো। সেই জন্য আত্রেয়ীদি, তোমাদের প্রেমটা কিভাবে শুরু হয়েছিল একটু বলো। প্রেমটা বেশ মজার। স্কটিশ চার্চ কলেজে পড়তাম। ফার্স্ট ইয়ারে যখন উঠি, আমি 11-12 থেকে পড়েছি। ফার্স্ট ইয়ারে যখন উঠেছি তখন থার্ড ইয়ারের ছেলে মেয়েদের তো কুয়েট কলেজ, ছেলে মেয়েদের তো ফেয়ারওয়েল দিতে হয়। তো সেই ফেয়ারওয়েলের জন্য দাদাদের দিদিদের ফেয়ারওয়েল দিতে গেছিলাম। ভূপেন হাজারিকার কিছু গান নিয়ে, কবিতা নিয়ে, কবিতা কোলাজ আমরা নিজেরা তৈরি করে সেই গানের মধ্যে দিয়ে আমরা ফেয়ারওয়েল দিতে গিয়ে তার হঠাৎ করে আমাকে দেখে ভালো লাগার শুরু, এবং সেই থেকে শুরু অনেক অনেক দিন স্কটিশ চার্চ কলেজ। বাহ, চমৎকার। মানে সেই স্কুল কলেজের প্রেম তোমরা এতদিন ধরে রেখেছো। তোমাদের দাম্পত্য জীবন কতদিনের? দাম্পত্য জীবন 36 বছর, প্রেমের জীবন আগের আরো 5 বছর, মানে মোট বলা যেতে পারে 40 বছর একসাথে। আচ্ছা, 40 বছর তোমরা এই সংসার করছো, তার সাথে শ্রুতি নাটক করছো, দুটোই পাশাপাশি। কোনটা বেশি কঠিন আত্রেয়ীদি মনে হয়? অবশ্যই সংসার, এটাতে কোনো রকম দ্বিমত নেই। না, এই সংসার বলতে গেলেই যেটা মনে হয়, সংসার নিয়ে তোমাদের বোধহয় 2036 বা কিছু এরকম একটা নাটক আছে। সংসার 2050, মানে ভবিষ্যতে কি হতে পারে। হ্যাঁ, সেই নাটকটাও খুব মজার। আমরা দেখেছিলাম যে আরেকটি নাটক সদ্য শুনলাম, যেটাতে ওই কর্তাগিন্নি সমাচার টাইপেরই, যে বাড়িতে একরকম কিন্তু অন্যের সঙ্গে যখন আমরা কথা বলছি তখন টোন আমাদের অন্য হয়ে যাচ্ছে। এটা কি বাস্তবেও হয়? হয়। আসলে কি, নাটকে যেটা সবসময় সবাই বলে যে ভীষণ ন্যাচারাল ওয়েতে নাকি ডায়লগ বলতে হয়, কিন্তু সেই ন্যাচারাল ওয়েতে যেটা আমরা বলি নাটকে, সেটাও কিন্তু আসলে তার পেছনে থাকে অনেকটা নিজেদের তৈরি করা, তাই না? এবং অনেকগুলো নিয়ম কানুন, সেটা সে স্ক্যানিং আছে, পজ আছে, শব্দে সুর আছে, লয় আছে, মানে বেগ আর কি। এইগুলো সবগুলো নিয়ে কিন্তু একটা আরোপিত এমন একটা জিনিস যেটা শুনলে মনে হয় ন্যাচারাল, আসলে কিন্তু সেটা ন্যাচারাল আসলে নয়। কিন্তু বাস্তবে সংসার জীবনে তো সত্যিকারের পুরোটাই ন্যাচারাল। একদমই তাই। আমি দিনহীন এক তুচ্ছ শব্দ শ্রমিক, শব্দ উচ্চারণে চকমকি ঠুকে ঠুকে জ্বলে ওঠে এই বৃক্ষবিহীন বনে, দাবাগ্নিতে খাক এক অদ্ভুত আগুনে।
এই লাইনগুলো তোমারই লেখা। হ্যাঁ, তো লেখা। তুমি কি কবিতাও লিখতে? কবিতা ছোট্ট বয়স থেকে লিখতাম, আচ্ছা। মাঝে লিখিনি, মাঝে অনেক সংসারের চাপ, চাকরি নয়, ওই বিজনেসের চাপ ইত্যাদি, বা আনন্দলোকের চাকরির চাপ, এগুলো গেছে একটা টাইমে। হ্যাঁ। তারপরে ইদানিং আবার একটু ফ্রি টাইম পেয়ে ছাত্রছাত্রীর অনুরোধেও আবার অনেকটাই লেখালেখি শুরু, মানে কবিতা লেখাটা শুরু, এবং কবিতা নিয়ে নতুন ধরনের একটু কাজ করা, যেটা কবিতা ক্যানভাস, কবিতা যাতে ক্যানভাস গান যেটা থাকছে, হচ্ছে। কবিতা থাকছে, স্তোত্র থাকছে, অনেক কিছু মিলেমিশে তৈরি হচ্ছে। এটা নতুন ধরনের একটা নতুন ফরম্যাট, concept, নতুন format, ধরনের একটা একদম। কনসেপ্টে কাজ তুমি কবিতা করছো, নিয়ে। সেই কাজটাও আমরা দেখেছি, ভীষণ ভালো হয়েছে। আবার একটু এরকম ছোট্ট সংলাপ হয়ে যাক। হাতে কি রেখেছো ধরে দেখি। কই কিছু তো নেই। আহ, মুঠো খোলো, খোলো দেখি শিগগির। সত্যি 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 বলছি, সত্যি বলছি, দেখো শূন্য, একেবারে কিছু নেই। কি বলেছে শূন্য? তোমার হাত লেখে ছবি আঁকে, বাঁশিও বাজায়। কিন্তু মুঠোর মধ্যে সত্যি কিছু নেই। আমি দেখবো 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 দেখবো। বেশ, এই নাও, এই খুললাম মুঠো, মেলে ধরলাম হাত। এই তো কি 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 দেখছো নিবিষ্ট চোখে শুনি? দেখছি। কি? কাছে না পেলেও আমার সাথে তোমার এই জন্মের পুরোটা জুড়ে বাঁচার আয়ু রেখা। চোখটা মোছো এসা, ও চোখে জলের দাগ আমার বুকের ভেতরে শত ক্ষত চিহ্ন হয়ে থেকে যায়। আমার চোখে বারবার তুমি জল নিয়ে আসো রিপুতা, এসা, রিপুতা। এই যে প্রেম, এই যে আত্মীয়দের গলার যে আকুতি, এই আকুতিটা আমাদের সকলকে একেবারে অ্যাট্রাক্ট করে। এই আকুতির জন্য এত সুন্দর তোমার বেশ কিছু নাটক আছে যেগুলো জনপ্রিয়তা আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেনি। মোহরবাই আছে, সুলতানি বেগম আছে, গহরজান, জোহরাবাই, হ্যাঁ, এরকম বেশ কিছু নাটক আছে যে নাটকগুলো এতটাই জনপ্রিয়তা ধরে রেখেছে। তোমাদেরও মোটামুটি 10-15 বছর ধরে, এই বছর 15 তো এই শ্রুতি নাটকের এই 15 বছরে সেই জনপ্রিয়তা কেউ ছুঁতে পারেনি। তাই গত বছর তুমি 2025-এ সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলে, তোমার তখন কেমন লেগেছে? ওটা আমার কাছে একটা বিশাল পাওয়া, কেননা যখন এই শিল্পচর্চায় এসেছিলাম 15 বছর আগে, এতটা ভেবে আসিনি, ভালো লাগছে বলে একটা শিল্পের সাথে, সংসারের সাথে সাথে এই শিল্পটার চর্চা করতে এসেছিলাম। কিন্তু যখন কোন একটি সংগঠন, এবং বেশ নামকরা সংগঠন, যখন আমাকে এই বিশিষ্ট অভিনেত্রীর পুরস্কারটা দেয়, মানে একটা স্বীকৃতি, একটা আনুষ্ঠানিক স্বীকৃতি, তখন ভালো লাগাটা যেন একদম তুঙ্গে পৌঁছে যায়। তখন একটা উৎসাহ, উদ্দীপনা জাগে আরো নতুন করে আরো ভালো কাজ করার। একদমই তাই। সংগঠন রক্তকরবীকে অনেক ধন্যবাদ। তোমার মতো একজন এই রকম গুণীকে তারা সম্মানিত করেছিল, এবং আমরা নিজেরা যারা একটু একটু কণ্ঠচর্চা করি, আমাদের সকলের কাছে এটা অত্যন্ত শ্রদ্ধার এবং আনন্দের। তোমাকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে আরো ভালো কাজ করবার জন্য। আচ্ছা, তোমাদের ছেলে, সেও কি এই শ্রুতি নাটকের জগতে কাজ করছে? ও ভীষণ ভালো অভিনয় করতো, হ্যাঁ, কিন্তু ওর নিজের যেটা প্রফেশন অর্থাৎ ফটোগ্রাফি, সেটার এত বেশি চাপ যে 17 জন না 18 জনকে নিয়ে একটা টিম তৈরি করে এখন কাজ করে কলকাতায় এবং তার বাইরে রাজস্থান, বিভিন্ন জায়গায় একসাথে কাজ চলে। এক একটা টিম এক একটা জায়গায় যায়, অনেক জায়গায় নিজে থাকতে পারে না, ইত্যাদি ভাবেও কাজ করতে হয়। তো এইসব নিয়ে এত ব্যস্ত যে ও আর এটা করে উঠতে পারে না, কারণ এটার জন্য সময় দিতে হয়, পরিশ্রম আছে, অধ্যাবসায় আছে, এগুলো দিয়ে তো এটাকে তৈরি করতে হয়, তবে না স্টেজে উঠবে। একদম একদম। ও দারুণ মিউজিক দেয়, ভীষণ ভালো মিউজিক করে। বোঝে, ভীষণ ভালো অভিনয় করে, সবই পারে, করেও কিন্তু ওই সে আর বেশ কি, কয়েকটা তালে তাল অভিনয় মিলিয়ে তো তারপর। চলতে হবে সময়ের সাথে, একদম, সেটা পেরে একদম। উঠলো। আচ্ছা আচ্ছা, তোমাদের ভবিষ্যৎ, মানে তোমাদের নাতি বাবু, তাকে কি অবশ্য সে এখনো এত পুচকু যে সে কি করবে এখনো, সে কি নাতিবাবুর মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হলো নাটকীয়তা খুব বেশি এই বয়স থেকেই। তাই? নাটক কতটা করতে পারবে জানি না, নাটকীয়তা খুব বেশি আর কি, না, মুখে সবকিছুতে ভাতে, উচ্ছ্বসিত হয়ে ওঠা। হ্যাঁ। আমাদেরকে হঠাৎ করে দেখতে পেলেই ওদের বাড়িতে বা আমাদের বাড়িতে এসে সে ভীষণ আনন্দের বহিঃপ্রকাশ, যেটা অতি বাড়াবাড়ি আর কি, ওটা আবার আচ্ছা। নাটকে চলে না, কিন্তু সেটাই ও এখন করে, ওগুলোকে সামলাতে হবে। না, অন্নপ্রাশনের সময় মাটি, পেন একটা যেন কি তুলতে হয় না, হ্যাঁ। ও কিন্তু পেনটা তুলেছে, পেনটা জানি না তুলেছে। ও হঠাৎ
হঠাৎ করে না, আবার তাহলে কোনো নতুন মানে কোনো- রক্তে তো আছে লেখা, হ্যাঁ, সেটাই সেই বলছি। হিসেবে হয়তো সে ভবিষ্যতে আমরা আরেকজন নাট্যকার বা অভিনেতা আমার ছাত্রীরা সবসময় ওর মধ্যে আমাকে দেখছে, ভবিষ্যৎ আমি নাকি ওর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছে, যার যেটা ইচ্ছে আর কি। একদম, একদম, ওদের সেটা- ইচ্ছে ওরকম হয়, ওই জন্য ওরা দেখতে পায়। না, সেটা তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তো আমাদের মধ্যে দিয়ে একদম। যেতে হয়, জীবন ধারণের মধ্যে দিয়ে সেটা কখনো কখনো ফুটে ওঠে। তোমাদের দুজনের বাবা মারাও কি এই ফিল্ডে ছিল? হ্যাঁ, দুজনের কাছে এই আমার প্রশ্ন। বাবা মা দুজনেই ছিলেন। আমার আচ্ছা। বাবা ডিরেক্টর ছিলেন, মানে মঞ্চ নাটক, তখন তো আমাদের এটা শ্রুতি নাটক আসেনি, আসেনি। হ্যাঁ। মঞ্চ নাটকের ডিরেক্টর ছিলেন, বাবা রাইটার ছিলেন এবং আমার মা অভিনেত্রী ছিলেন। আমরা দেখতাম রাত্রির বেলা 12টা বেজে গেছে, তখন মা বাবা ফিরলেন, কোনো রকম একটা ফুটিয়ে ভাত টাত হলো, সেটা আমরা খেলাম, বা সেট আঁকা হচ্ছে আমাদের বাড়িতে, শিল্পীরা এসছেন, বড় বড় সেই বোর্ডে সেট আঁকা হচ্ছে, এইগুলোতে কিন্তু আমরা অভ্যস্ত, মোটামুটি আচ্ছা। ছোটবেলা থেকে আমরা এগুলোতে অভ্যস্ত। অ্যাকচুয়ালি পরম্পরা বলে একটা ব্যাপার থাকে। হয়তো আর থাকে। তোমার আত্রিদি, তোমার হ্যাঁ, আমার বাবা এবং মা প্রতিষ্ঠিত না হলো, বাবা ভীষণ ভালো সেতার বাজাতেন আর মা ভীষণ ভালো গান গাইতেন। বেগম আক্তারের গান, তখনকার দিনের গানগুলো মা অপূর্ব গাইতেন আর বাবা সেতারে। আচ্ছা আচ্ছা, তুমি একটা কিছুদিন আগে তোমাদের পুরনো বাড়ির ছবি দেখিয়েছিলে। তোমাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি অ্যাকচুয়ালি মেদিনীপুর টাউনে। আচ্ছা। একদম আগেকার দিনে যেমন বাঞ্ছারামের বাগান হয় না, হ্যাঁ, যে ভেতরে আস্তাবল, পুকুর, বাগান, সেই রকম আর কি। এবং প্রচুর মানে কি বলবো, একান্নবর্তী পরিবার, ঠাকুর চাকর, তারা আলাদা রান্নাঘরের জায়গা। আচ্ছা, সেখান থেকে আত্রিদি তোমার এই যে ধরো আমরা তো এখন ফ্ল্যাটে বা বাড়িতে থাকি, ছোট জায়গাতে থাকি, তা তোমার ওই রকম খোলামেলা বিশাল বড় বাড়ি থেকে এখানে এসে প্রথম অসুবিধা হয়নি? হ্যাঁ, একটু তো অসুবিধা হয়েছে, ওই যে সময়ের সাথে তাল মিলিয়ে একদম, সবকিছু না, মেনে নিতে তারপর কি হয়। বলতো, ওর একটা মুক্তি আছে, সেটা হলো আমাদের বাড়ির মধ্যে ওইটুকু সংসারেও রয়েছে, কিন্তু প্রতিদিন অনুষ্ঠানে যেসব রোলগুলো করছে সেগুলো ওর মুক্তি আর কি। হ্যাঁ, এটা ঠিক অনেক কথা, অনেক একদম। চরিত্রের মধ্যে হ্যাঁ। নিজেকে ছড়িয়ে দেওয়া, সেটাও এক ধরনের হয়তো মুক্তি। একদম। এবং শুভাশিস ঘোষ ঠাকুরের ঝুলিতেও প্রচুর পুরস্কার সম্মাননা রয়েছে, আর ত্রিদিরও রয়েছে। তো এইরকম একজন গুণী মানুষকে আজকে আমাদের রবিবারের আড্ডায় পেয়ে আপনাদের কেমন লাগছে? আপনারা কিন্তু দেখে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে কিন্তু প্রতিদিন লাইভ দেখা যায় যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো। আরেকটা তোমাদের কাছে যাবো, যে এই যে এখন শ্রুতি নাটকের এত জনপ্রিয়তা কেন? জনপ্রিয়তা মানে একটা সময় না, আসলে টাইম তো চেঞ্জিং। একটা সময় যখন আমরা এলাম, তখন আমি এসে দেখলাম যে সেই প্রাচীন পন্থী চলছে, গলা কাঁপিয়ে কাঁপিয়ে ডায়লগ বলা বা ইত্যাদি ইত্যাদি, এবং অনেক বড় বড় নাটক, 25 মিনিট 30 মিনিট, মানুষ নিচ্ছে না। সেই সময় কিন্তু আমি সময়ের চাপে পড়েই ছোট ছোট নাটকগুলো লিখতে শুরু করলাম। আচ্ছা। আমি সময় কমিয়ে দিয়েছিলাম, আমি একটা তখন সংগঠনের সেক্রেটারি, আমি সময় বঙ্গীয় কমিয়ে শ্রুতি নাটক বঙ্গীয় সমন্বয়। শ্রুতি নাটক সমন্বয় সমিতি, সেটা তখন টাইম দেওয়া হতো 25 থেকে 30 মিনিট, আমি এসে করলাম সেটা 20, তারপর 15, তারপর 10, একদিনে 17টা বা 18টা করে নাটক হতো তখন বাংলা, মানে নন্দন চত্বরে বাংলা একাডেমিতে। তো এটা করতে গিয়ে কি হলো, নাটকগুলো স্পিড বাড়লো, নাটকগুলো লেখার ধারা বদলালো, সেগুলো হয়তো আমাকেই প্রথম করতে হয়েছে পুরোটাই। আচ্ছা। এখনো কিন্তু অধিকাংশরাই বড় সময়ের নাটক লেখেন, অথচ দেখা যাচ্ছে কলকাতায় যে নাট্য জগৎ, মানে শ্রুতি নাটকের জগৎ বা কন্ট্রোল নাটকের জগৎ, সেখানে সময় দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট, 10-12 মিনিট, ঠিক। এবং এবং কম 6 মিনিট 8 মিনিট, হ্যাঁ। সেটাও দেওয়া এই 6 মিনিট 8 মিনিটের কথায় মনে পড়লো, তোমরা একটা নাটক শোনাও না এরকম ছোট আমার দর্শক বন্ধুদের জন্য? হ্যাঁ, চলো। এই নাটকটার নাম প্রথম কদম ফুল। হ্যাঁ, লেখাটা আমারই অবশ্যই। তো শুরুটা এশাকে দিয়ে, এশা আর রেভুদার নাটক, ছোট। কি ব্যাপার আজ হঠাৎ খুব সাহস দেখছি? সাহস কেন, কি এমন করেছি? অন্যদিন তো রাস্তার ওপারটা দিয়ে মুখ নিচু করেই যাওয়া হয়, আজ দেখছি একদম জানলার কাজটা। ও, তার মানে তুমিও খেয়াল করো আমায়, দেখে তো মনে হয় বই হাতে যেন কতই পড়াশোনায় মন। কেউ যদি এই সময় একইভাবে রোজ রোজ হেঁটে যায়, খেয়াল তো করতেই হয়। আজ রাস্তা ভর্তি জল, তোমাদের বাড়ির এই রোয়াকটুকু শুধু জেগে আছে, তাই হঠাৎই বৃষ্টিটা এমন নামলো, জমা জল থেকে আর ভেজা থেকে বাঁচতে তাই এই রোয়াকে তোমার আশ্রয়। আমার আশ্রয়? ইস, মানেটা কি? মানে? আমি তো এই ভেতরে পড়ার ঘরে। হোক না, তবুও তো এত কাছাকাছি, টেবিলের ফুলদানি থেকে ফুলের গন্ধটা পর্যন্ত পাচ্ছি। এত কথা আমি এখন মোটেই বলতে পারবো কেন? না। উপরের ঘর থেকে হ্যাঁ? আমার এই পড়ার ঘরে সব কথা শোনা যায়। তাহলে কলেজের পর একদিন সামনের নদীটার শিমুল গাছের তলায় অপেক্ষা করি। কিসের জন্য? আর কেউ শুনতে পাবে না এমন করে কথা বলার জন্যে।
কলেজের সামনে নদী আর তার কোল ঘেঁষে শিমুল গাছটা, হ্যাঁ। আপনি জানলেন কি করে? ধরো এমনি মনে হলো। মোটেই না। আপনি তার মানে আমার কলেজটাও চেনে? তুমি তুমি যে কলেজেই পড়ো না কেন, সেটা চিনে নেওয়াটা কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না? কি বানি বানি কথা। বেশ বেশ মন রেখে কথা বলতে পারেন তো আপনি। মন, কারোর মন রাখাটা কি কোনো ভুল? হ্যাঁ, ওই মনে যদি একটু 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 জায়গা চাই, তবে কি ভুল হবে? সামনে আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা। ও, এটুকুই বাধা? আমি কিন্তু থার্ড ইয়ার, আমার সব নোটস রয়েছে একদম রেডি, দিয়ে দিতেই পারি। আপনার যা ভালো রেজাল্ট, ওসব নোটস পড়ে আমার কি কোনো লাভ হবে? আর 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 যদি ধরো বুঝিয়েও দেয়, সেই পড়া যার নোট সে নিজেই। আর একটা কথা, কি? আমার রেজাল্ট কেমন সে খোঁজ তোমার জানা, তাই তো? হ্যাঁ, তার মানে একা আমি নই, অন্যজন কেউ আমার খবর রাখে। সে আর কে না জানে। সবাই বলে চৌধুরীদের ছেলেটা জিনিয়াস, পড়াশোনা খেলাধুলা সবেতে। ও, তাই আমি রাস্তার ওই ফুটপাত ধরে মাথা নিচু করে চলে গেলেও কেউ একজন পড়ার নামে এই জানলায় বসে আমায় খেয়ালে রাখে। খুব অদ্ভুত তো, কি? এভাবে কেউ এমন ভাবে কাউকে লজ্জা দেয়? এই লজ্জা পাওয়া সুন্দর মুখটা দেখার জন্য না ভীষণ লোভ হলো যে। কাল পরশু 2-3 কলেজ ছুটি। জানি, তবে পরশু, তাই তো? আমি ছুটির পর থাকবো নদীর ধারে শিমুল গাছের তলায়। সেই সময়টায় নদীতে সূর্য অস্ত যায়। বিকেলের কোণে দেখা আলোতেও, তবে প্রথম একলা দেখা হবে বলছো? জানি না, আমি কিচ্ছু জানি না। যাও। কেউ যদি দেখে ফেলে, কেউ দেখবেই না। তখন যে কি হবে? কেউ দেখবেই না, দেখবো তো শুধু তোমাকে আমি, আমার দু চোখ ভরে। আবার লজ্জা দিচ্ছ তো, এরকম করলে আসবই না। আমি অপেক্ষায় আছি জানলে, তুমি কি কখনো এসে পারবে? জানি না, যাও। বেশ, তবে না হয় তোমার অপেক্ষাতেই দাঁড়িয়ে থাকবো অনন্ত অবিরাম এই সারাটা জীবন। শব্দের লাঙলে কলমের রাঙা আলো, অসাধারণ। আর এই যে তোমাদের এক্সপ্রেশন, এটা সত্যি, এটা একদম অসাধারণ। আরেকটা জিনিস আছে আত্রেয়ীদের, সেটা হচ্ছে হাসি। সেই বিখ্যাত হাসিটা একটু আমার দর্শক বন্ধুদের। এই হাসিটা এখন শোনা গেল যেটা প্রেমের হাসি। হ্যাঁ, আর আরেকটা হাসি আছে যেটা শুনলে রাত্রির বেলা নয়, দিনের বেলা বুক ছাপ করে উঠবে। ওই হাসিটা হঠাৎ করে হেসে দেবো? হ্যাঁ, একটু এসে দাও না, এটা তোমার স্পেশালিটি। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, বর্তমান প্রজন্ম যারা শ্রুতি নাটক নিয়ে চর্চা করছে, এই এক দু কথাই তোমরা দুজনেই টিপস একটু আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার তো মনে হয় একটাই ব্যাপার, সেটা হলো যে যেটাই আমরা আবৃত্তি করলে চর্চা করি, আমরা গান করলে এতক্ষণ ধরে সকালবেলা উঠে চর্চা করি, মঞ্চ নাটকের জন্য ঘন্টার পর ঘন্টা মঞ্চে গিয়ে চর্চা করতে হয়, পরিশ্রম সাধ্য ব্যাপার। সেখানে তো শ্রুতি নাটক বা কণ্ঠনাটক অনেক কম, নিজেরা বাড়িতে বসে কিছুক্ষণ সেটাকে নিয়ে নাড়াচাড়া করা, পড়াশুনো করা, নিজেরা বলে বলে রেকর্ড করে, এখন ভীষণ সুবিধে, মোবাইলে রেকর্ড করা যায়, করে শুনে নেওয়া যায় যে কেমন যাচ্ছে, কেমন লাগছে শুনতে। আর ফলে এরমভাবে যদি রেডি করে নেওয়া যায় সেটা অনেক সুবিধের হবে। ওই উঠে কাগজ নিয়ে পড়তে শুরু করলাম, ব্যাপারটা অতটা সহজ নয়। একদমই তাই। আত্রেয়ীদের কাছে যাব, আত্রেয়ীদিও তো শেখান। তোমার কি অভিমত যারা শিক্ষার্থী তাদের কাছে? হ্যাঁ, একটা কথাই বলি, পরিশ্রম করো, চর্চা করো, সময় দাও, যে জিনিসটাকে ভালোবাসো, ভালোবেসে তার প্রতি মনোনিবেশ করো, দেখবে নিজে নিজেই বোধ তৈরি হবে, শিল্পটাও তোমাদেরকে একদিন ভালোবাসতে শুরু করবে। একদমই তাই। যারা আমাদের ওপার থেকে দেখছেন, যারা শুধুমাত্র মঞ্চে এনাদের দুজনের নাটকটাই দেখতেন, আজ তাদের কেমন লাগলো এরকম খোলামেলা কথাবার্তা আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রবিবার দুপুর ঠিক 1:10 গ্লোব টিভিতে দেখানো হয়। চেনা মানুষের অজানা কথা নিয়ে অন্তর কথা, সেই অন্তর কথায় যারা আজকে আমাদের এখানে এসেছিলেন, আমরা তো ভীষণভাবেই কৃতজ্ঞ তাদের কাছে। আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে এই যে প্রতিদিন একটা করে নতুন সংগঠনের জন্ম নিচ্ছে, সেটার ভালো দিক না খারাপ দিক? একটা দিকে সেটা ভীষণ ভালো, কেননা বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে তো তারা চর্চা করছে, ফলে
সেটা ভীষণ ভালো যে সেই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। যতই দল হোক না কেন, তারা তো অন্য কিছু করছে না, নাটক নিয়ে চর্চা করছে, কবিতা নিয়ে চর্চা করছে। এই যে খারাপ ব্যাপার যেগুলো সমাজে হয় তার থেকে অনেক ভালো নয় কি যে এটা নিয়ে চর্চা হচ্ছে? এটা ভালো দিক। আর খারাপ দিক যদি বলতে হয় যে এত বেশি দল, এত বেশি নাটক, সময় পাচ্ছে না বা মনও দিচ্ছে না, মনোনিবেশ ছাড়া স্টেজে উঠে গিয়ে যেটা করছে সেটা অভিনয়ের মান একটু নেমে যাচ্ছে। একদম। আমি আত্রিদির কাছে যাব আমার শেষ প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে আত্রিদি, এই যে লোকজন এখন আমরা দেখতে পাচ্ছি যারা করছে তারাই দর্শক, তারাই যারা পার্টিসিপেট করছে যারা, তো এটা নিয়ে আমাদের সময় একেবারে শেষ। তুমি একটা কথাই সেই কথাটা বলো যে কেন এরকম হচ্ছে। আমি বলবো এখন আসলে বাইরের জগৎ, মোবাইল, সিনেমা এসব এত বেশি মানুষকে টানছে যে আমার মনে হয় দর্শকরা একটুখানি এই উন্মাদনাটায় একটুখানি বেশি মজে আছেন, পড়ে কম, পড়াশোনা কম করে, সেই জন্যই আমার মনে হয়। আমাদের যে দুজন মাননীয় অতিথি আজ এসেছিলেন, শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর এবং শ্রীমতী আত্রেয়ী ঘোষ ঠাকুর, তারা আরো কণ্ঠনাটক নিয়ে এগিয়ে যাক। আমাদের এই অন্তর্কথা শো থেকেই নতুন বছরে তারা আরো অনেক কিছু আমাদের উপহার দিক, এই বলে আজকের এই অন্তর্কথা অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করব। দর্শক বন্ধুরা, কোথাও যাবেন না। প্রতি রবিবার ঠিক 1:10, দুপুর 1:10 খেতে খেতে আমাদের এই অন্তর্কথা দেখতে কিন্তু ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।